নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ১৩ই ডিসেম্বর আমরা লাফিং স্টকে পরিণত হলাম। কেন হলাম সেটা আপনারা জানেন। মেসি ম্যাসাকার। গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরা, বিবিসি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কার্যত শিরোনাম করল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ম্যাসাকারকে নিয়ে। হওয়ারই ছিল, কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে এই ধরনের ইভেন্ট করার মতো প্রশাসনিক দক্ষতা যে বঙ্গেশ্বরীর সরকারের নেই, সেটা আবার প্রমাণিত হলো। আচ্ছা, তৃণমূল বলে না যে বিজেপি বাংলা বিরোধী, এরা সবসময় বাংলাকে অসম্মান করে, বাংলা ভাষাকে অসম্মান করে, এরা নাকি জমিদার। ১০ কোটি বাঙালির মাথা হেঁট কারা করলো ১৩ই ডিসেম্বর সারা বিশ্বের কাছে? এই প্রশ্নের উত্তর আপনারা জানেন। তৃণমূল কংগ্রেস এবং বঙ্গেশ্বরীর সরকার। ১৩ই ডিসেম্বর বিকেলে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সুন্দর হলো মেসির অনুষ্ঠান। মেসিও খুব উৎসাহের সঙ্গে দর্শক গ্যালারিতে বল পাঠালেন, প্রদর্শনী ম্যাচ খেললেন। হ্যাঁ, রাজনীতিবিদরা ছিলেন তো, রেবন্ত রেড্ডি ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। ১৪ই ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও মেগা শো সফল হলো। সচিন ছিলেন, দেবেন্দ্র ফডনবিস ছিলেন। কত আদিক্লেপনা দেখেছেন এখানে। বিশ্বাস ব্রাদার্স যে আদিক্লেপনা করলো, বা বসু পরিবারের সদস্য যে আদিক্লেপনা করলো, দিদিমণির পরিবারের সদস্যরা, বিশ্বাস ব্রাদার্সের পরিবারের সদস্যরা, আমলা, পুলিশ মেসিকে ঘিরে যে আদিক্লেপনা করলো, হাভাতের মতো আচরণ করলো, এর থেকেই বোঝা যায় যে এই সরকারটা ঠিক কিরকম ভাবে চলছে। এটা যে কত বড় স্ক্যাম সেটা তখনই প্রমাণিত হবে যখন কোনো হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী একটা জিনিস খুব ভালো পারেন, নিজের পছন্দের এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে একটা তদন্ত কমিটি গঠন করেছেন। বিরোধী দলনেতা বলেছেন যে কালীঘাট পাড়ার এই অবসরপ্রাপ্ত বিচারপতির ক্রেডিবিলিটি কি? তিনি নাকি, বিরোধী দলনেতার অভিযোগ, কালীঘাটের ঘরের লোক। আমি শুনলাম তৃণমূলের কয়েকজন বলছেন যিনি এই তদন্ত কমিটির মাথায় আছেন তিনি একসময় দিদিমণির ভাষায় দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বালু মল্লিকের খুব ঘনিষ্ঠ ছিল। একসময় দিদিমণির বাড়িতে লিগ্যাল এডের কাজকর্ম দেখাশোনা করতেন, তখন দিদিমণি রেলমন্ত্রী ছিলেন। তা সেই ভদ্রলোক কালকে তো একবারে রেগে কাঁই হয়ে গেলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন ৩ ঘন্টা ধরে দেখলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। বলছেন মিডিয়া ট্রায়াল করবেন না। আরে, আপনার তদন্ত কমিটির ফাইন্ডিংস কি হবে সেটা ঘরে বসে বলে দেওয়া যায়। প্রকৃত অপরাধীদের আড়াল করবেন, দায়সারা গোছের একটা রিপোর্ট আসবে, যে রিপোর্ট হিমঘরে চালান হবে। শতদ্র দত্ত সে অবশ্যই দায়ী, কিন্তু সে একা দায়ী নয়। সেদিনকে মাঠে মেসিকে ঘিরে যে আদিক্লেপনা করছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ অন্যান্যরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আর এক মুহূর্ত ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাসের পদে থাকার যোগ্যতা আছে? যেভাবে কলকাতার নাম, বাংলার নাম, ১০ কোটি বাঙালির মান সম্মান ধুলোয় লুটিয়েছেন এরা, তারপরেও একজনকেও দেখেছেন যে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন? ক্রীড়ামন্ত্রীর বলা উচিত ছিল না যে এই যে কাণ্ড ঘটলো এর দায় আমি স্বীকার করছি, আমার আর কোনো নৈতিক অধিকার নেই ক্রীড়ামন্ত্রীর পদে থাকার, আমি ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছি? মান্যবর অরূপবাবু এই কাজটি করবেন না, এবং দিদিমণি তার ভাই অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেবেন না।
বিশেষ করে ভোট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভাইদের বিরুদ্ধে দিদিমণি কখনো কোনো ব্যবস্থা নিতে পারেন? তাহলে কালপ্রিট কারা সেটা বিশ্ববাসী জেনে গেছে। তেলেঙ্গানা পারলো, মহারাষ্ট্র পারলো, আর কলকাতা ডাহা ফেল করলো। তাহলে বাংলা বাঙালির সম্মান কারা বুলুণ্ঠিত করলো বিশ্ববাসীর সামনে, এটা নিয়ে কি আর সামান্যতম সংশয় আপনাদের মনে আছে? আপনারা যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমি কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাকে সক্রিয় সহায়তা করছেন। আশা করি আগামী দিনেও এই সহায়তা পাবো। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। এখন কোনোদিন এরকম দেখেছেন যে 15 বছরের শাসনকালে দিদিমণি পালিয়ে গেলেন? এলেনই না। আসলে পুলিশ থেকে তিনি খবর পেয়ে গিয়েছিলেন তিনি মাঠে আসলে তাকেও ওই গো ব্যাক বা ধিক্কার এইসব শুনতে হতো। বঙ্গেশ্বরীর 15 বছরের শাসনে এরকম যে হতে পারে কেউ কখনো কল্পনা করতে পারেনি। দেখুন, কোনো ধরনের সমস্যা হলে দিদিমণি কিন্তু আগে সমাধান করবার জন্য পৌঁছে যেতেন, মাইক নিয়ে ঘুরতেন, আবেদন করতেন। এবার করলেন না, ভয় পেয়ে গেছেন। কারণ জনরোষের ভয়। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কিনে দর্শকরা ওই বিশ্বাস ব্রাদার্সের ছবি দেখবে, ওই বসু পরিবারের জনৈক সদস্যের ছবি দেখবে, ওই আমলা পুলিশের ছবি দেখবে, আর জায়ান্ট স্ক্রিনে মেসিকে দেখবে। দিদিমণি বুঝেছিলেন যে তিনি যদি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে মাইক হাতে নিয়ে দর্শকদের সংযত থাকার আবেদন করতেন, হিতে বিপরীত হতো। তাই পত্রপাঠ তিনি পলায়ন করেছেন। আসলে শুভেন্দু বলেছেন দিদিমণি একটা অন্যরকম পরিকল্পনা ছিল। তিনি মাঠে দাঁড়িয়ে স্লোগান দিতেন, খেলা হবে খেলা হবে করতেন, আর তার ভৃত্যকুল হয়তো মেসিকে দিয়ে একবার বলাবার চেষ্টা করতো খেলা হবে। তাদের দিদিমণি ওই ইয়াং জেনারেশনকে বার্তা দিতেন ভোটের আগে, দেখো মেসিও বলছে দিদিমণির স্লোগান খেলা হবে, যা ভোট পাওয়া যায়। ভোট কুড়ুনি দিদি ভোট ছাড়া কিছু বোঝেন না। আমরা তো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারি না, আন্তর্জাতিক টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ খেলা এখানে হয় না, কোনো বড় মাপের কনসার্ট পর্যন্ত হয় না, আর আগামী দিনে হবেও না। যে কলঙ্ক লাগলো কলকাতার বুকে, বাংলার বুকে, এই দাগ সহজে মুছবে না, মুছবে না। দেখুন, দিদিমণি চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো ক্ষমা চেয়েছেন দুবার, একটা তদন্ত কমিটি করেছেন। নৈতিক দায় নিয়ে ওনার ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল ওনার ভাই অরূপ বিশ্বাসকে, এক মুহূর্ত নয়, অরূপ তুই রিজাইন কর, যা কাণ্ড হয়েছে এর দায় তোকে স্বীকার করতেই হবে। দিদিমণি এটা বলবেন না। ছোটবাবু নাকি আমন্ত্রণ পেয়ে যাননি, কারণ ছোটবাবু ভীষণ ফুটবল ভক্ত, কিন্তু মেসির কাছ থেকে কি বুট টুট নেওয়ার জন্য তিনি খুব একটা লালায়িত নন। মেসিকে যদি ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হতো তাহলে তিনি উৎসাহী হতেন। শতদ্রুর সঙ্গে তার কথাও নাকি হয়েছিল, কিন্তু শতদ্রু বলেছিলেন যে সময়াভাবে মেসির সফরসূচিকে আর অদল বদল করা যাচ্ছে না। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি তো ছিলেন 13ই ডিসেম্বর স্টেডিয়ামে, টানেলে ছিলেন, কেন সৌরভ মাঠের মধ্যে এসে মাইক নিয়ে দর্শকদের সংযত হতে বললেন না? কেন তিনি ইন্টারভেন করলেন না? কেন তিনি ক্রীড়ামন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের বললেন না যে এত দর্শক ভাই তোমাদের দেখতে আসেনি, তোমাদের প্রতিদিনই আমরা দেখি, টিভিতে দেখি, সাংবাদিক বৈঠকে দেখি, তোমাদের অমৃত ভাষণ শুনি, তোমাদের দিন আজকে নয়, আমরা ফুটবল রাজপুত্রকে দেখতে এসেছি, তাকে দু চোখ ভরে দেখবো, তার জন্য আমাদের গ্যাটের কড়ি খরচ হয়েছে অনেক। প্রিন্স অফ ক্যালকাটা যদি মাইক নিয়ে একবার বলতেন দর্শকদের উদ্দেশ্যে, তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতো না?
আমার ধারণা আসার সম্ভাবনা উজ্জ্বল হতো। ঠিক এই জায়গায় যদি সচিন থাকতেন, সচিন কিন্তু মাঠে নেমে যেতেন এবং সচিনের প্রেজেন্সটাই দেখতেন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিত। যে দর্শকরা জলের বোতল ছুটছিল, চেয়ার ভাঙচুর করছিল, কার্পেট নিয়ে যাচ্ছিল, তারা কিন্তু মুহূর্তের মধ্যে সংযত হয়ে যেতেন। প্রিন্স অফ ক্যালকাটা করলেন না কেন? তিনি তো টানেলে ছিলেন। আর এই শতদ্র দত্তকে লঞ্চ তো সৌরভ করেছে, সবাই জানে। তিনিও দায় এড়িয়ে গেলেন নাকি বিশ্বাস ব্রাদার্সকে বললে পরে দিদিমণির কাছে তার নম্বরটা কমে যেত? যেসব সুযোগ সুবিধা তিনি নবান্নের 14 তলা থেকে পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে, সেই সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেত। এই আশঙ্কা থেকেই কি প্রিন্স অফ ক্যালকাটা মাঠের মাঝখানে এসে মাইক নিয়ে দর্শকদের সংযত হতে আবেদন করলেন না? আমি এখনো বিশ্বাস করি সৌরভ গাঙ্গুলি যদি এই উদ্যোগটা অন্তত একটু নিতেন, তাহলে কিন্তু পরিস্থিতি এভাবে হাতের বাইরে চলে যেত না। কিন্তু সৌরভ করেননি। অবাক লাগলো। আমি সেই জন্যই বলছি, ওখানে যদি সচিন থাকতো, দেখতেন সচিন মাঠের মধ্যে চলে যেত, দর্শকদের শান্ত সংযত হওয়ার জন্য আবেদন করত। কিন্তু প্রিন্স অফ ক্যালকাটা করলেন না। তিনিও কি একই রকম অনুপ্রাণিত হয়ে গেছেন? এই যে তদন্ত কমিটি রাজ্য সরকার গড়েছে, পর্বতের মুশিক প্রসব হবে, অশ্বডিম্ব প্রসব হবে, লিখে নিন, কিচ্ছু হবে না। দিদিমণি চেষ্টা করবেন বিষয়টা যাতে ধামা চাপা পড়ে যায়। একে এসআইআর এর আবহ, খসড়া ভোটার তালিকা বেরোবে, শুনানি হবে, একের পর এক ইস্যু আসবে সামনে। দিদিমণি তদন্ত কমিটি তৈরি করে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে একটাই কাজ তো তিনি করতে পারতেন, এখনো পারেন, তার ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ দেওয়া, তুমি পদত্যাগ করো, নৈতিক দায়িত্ব নিয়ে তুমি পদত্যাগ করো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে অন্তত বোঝা যেত তার সদিচ্ছা আছে। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ক্ষমা চাইলেন দুবার, এটাও খুবই তাৎপর্যপূর্ণ। 15 বছরের রাজ্য পাটে দিদিমণি কখনো ক্ষমা চেয়েছেন? আমার তো মনে পড়ছে না। আরজি করে তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় হসপিটালের মধ্যে ধর্ষিতা হয়ে খুন হলেন, তারপরেও মুখ্যমন্ত্রী ক্ষমা চাননি। বরঞ্চ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়ার মতো এইসব কৃতি ছেলেদের, তাদেরকে হ্যারাস করেছেন। অনিকেত মাহাতো মেধার বলে আরজি করে পোস্টিং পেল, তিনি যাতে এই পোস্টিংটা না পান, অন্য জায়গায় তাকে যেতে বাধ্য করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল রাজ্য সরকার। আমাদের করের টাকা খরচ করে কপিল সিব্বালের মতো একজন আইনজীবীকে নিয়োগ করেছিল, উদ্দেশ্য যে অনিকেত মাহাতোকে সবক শেখাবে। কেন দিদিমণির মুখের উপর তিনি কথা বলেছেন? কেন ন্যায্য প্রশ্ন তুলেছেন? কেন তিলোত্তমার খুনের প্রতিকার চেয়ে তারা পথে নেমেছিলেন? এই তাদের অপরাধ। সেই জন্য এই উজ্জ্বল তরুণ চিকিৎসকদের বারে বারে হেনস্থার মুখে পড়তে হয়েছে এই রাজ্যে। তখনও মুখ্যমন্ত্রী ক্ষমা চাননি, কিন্তু এবার চাইলেন, কারণ খেলাটা ওনার হাতের বাইরে বেরিয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন মেসিকে নিয়ে যে আবেগ আপামর বাঙালির, সেই আবেগ বুলুণ্ঠিত হয়েছে, বাঙালি অসম্মানিত হয়েছে, প্রতারিত হয়েছে। তাই তিনি বাধ্য হয়েছেন ক্ষমা প্রার্থনা করতে। কিন্তু এই ক্ষমা প্রার্থনাতেই চিড়ে ভিজবে না, এই ক্ষোভের আগুন ধিকি ধিকি করে জ্বলবে। আমি দু একটা বক্তব্য শুনছিলাম ফেসবুক লাইভে, অনেকে বলছেন 26-এ বুঝিয়ে দেব, 26-এ বাঙালি বুঝিয়ে দেবে বঙ্গেশ্বরীকে। চিরদিন কাহারও সমানো নাহি যায়। টুপি দিয়ে বিজেপির জুজু দেখিয়ে
অনর্গল মিথ্যা প্রচার করে, নির্বাচনের নামে প্রহসন করে, দলদাস পুলিশ এবং আমলাদের কাজে লাগিয়ে তিনি বারবার নির্বাচন জিতেছেন। কিন্তু এবারের লড়াইটা দিদিমণি কিন্তু সহজ নয়। নইলে আপনি ক্ষমা চাওয়ার বান্দা নন। যখন বুঝেছেন ক্ষমা না চাইলে পরে বিষয়টা অন্য পর্যায়ে চলে যাবে। একেই তো আন্তর্জাতিক খবর হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী যদি নীরব থাকতেন তখন সেটাকে আর কন্ট্রোল করা যেত না। তাই ক্ষমা চেয়েছেন। ওটাও লোক দেখানো, তদন্ত কমিটি ওটাও লোক দেখানো, ধামাচাপা দেওয়ার উদ্যোগ। দিদিমণির উচিত তার ভাই অরূপ বিশ্বাসকে নির্দেশ দেওয়া, এই মুহূর্তে পদত্যাগ করা ক্রীড়ামন্ত্রী হিসাবে। কিন্তু তিনি করবেন না, অরূপও পদত্যাগ করবেন না। আরে আরজি কর কাণ্ডের পর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দিদিমণির তো উচিত ছিল যে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বটা অন্য কাউকে দেওয়া। তিনি করেননি, তিনি ছাড়বেন না, তিনি দায় স্বীকার করবেন না। তা বঙ্গেশ্বরী যখন দায় স্বীকার করার মানসিকতা রাখেন না, তখন তার অনুজ অরূপ বিশ্বাস করবেন কেন? তবে তৃণমূলের অভ্যন্তরে বহু লোক এই সুযোগে অরূপ বিশ্বাসের মুন্ডপাত করছে, বলছেন অরূপের এই খিচমেরি ফটো, এই অ্যাটিটিউড বাংলার মান সম্মান ধুলোয় লুটিয়েছে। আশা করি তৃণমূল 13ই ডিসেম্বর পর থেকে আর বলবে না যে বিজেপি বাংলার অসম্মান করছে, বাংলা বিরোধী। সব থেকে বড় বাংলা বিরোধী বা বাঙালির অসম্মান যারা করলো 13ই ডিসেম্বর, তারা কিন্তু এই রাজ্যের শাসক দল, সরকার, রাজ্যের মন্ত্রীরা। সারা বিশ্বের কাছে এই শহরে ফুটবল নগরী কলকাতার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিল এরা। তাহলে কারা বাংলা বিরোধী, কারা বাঙালির স্বার্থ রক্ষায় অগ্রণী নয়, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল 10 কোটি বঙ্গবাসীর সামনে। কফিনের শেষ পেরেকটা পুতল বাঙালির আবেগে, বাঙালির ঐতিহ্য, বাঙালির আত্মমর্যাদার কফিনের শেষ পেরেকটা পুতল এরা। এদের কি ক্ষমা করা যায়? গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ যেন হয়, প্রতিবাদ সচেতনতার ভাষা। আমরা যেন প্রতিবাদ করতে ভুলে না যাই। বাংলা নাকি পথ দেখায়। দিদিমণি বলেন বিহার বাংলা এক নয়। ঠিক তো, বিহারে নির্বাচনে একটা বুথেও পুনরায় ভোটের দাবি ওঠে না, একটা রক্তপাত হয় না। আর পশ্চিমবঙ্গে ভোটের সময় কি হয় সবাই জানে। সত্যি বিহার আলাদা, সবাই আমাদের থেকে আলাদা। আমরা পিছনের সারিতে পড়ে আছি এবং সব থেকে পিছনে যাওয়ার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সবাই এগিয়ে যাচ্ছে, সবাই, কিন্তু আমরা এগোবো না, এগোতে চাই না। আমরা কলহ করব, পায়ে পা লাগিয়ে ঝগড়া করব, সব বিষয়ে রাজনীতি করব, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব বিষয় নিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। এই তো রাজ্যের অবস্থা। সাথে আমি বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। আর এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের 10 কোটি বঙ্গবাসীর আবেগে, আত্মমর্যাদার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল এরা। এদের ক্ষমা করা যাবে না।